সবাইকে স্বাগতম আজকের এই ক্লাসে। আমি অস্মিত দাস জয়। আমি অধ্যয়নরত আছি বর্তমানে কুয়েটে এবং আমার ডিপার্টমেন্ট হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আজকে আমরা দেখব আমাদের ক্লাস 9-এর পাঠ্য বইয়ের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার গতি। তো এই চ্যাপ্টারটা সাধারণত আমরা অনেকে প্রথম দিকে যখন পড়াশোনা করে থাকি তখন মুখস্থ করি, অনেক কিছু না বুঝে মুখস্থ করি, কিন্তু এখানে মুখস্থ করার কিছু নাই। আমরা যদি একটু বুঝে বুঝে করতে পারি তাহলে চ্যাপ্টারটা আমাদের কাছে খুবই ইজি হবে। যেমন এইখানে অধ্যায়টাকে মানে যে কটা টপিক আছে অধ্যায়ের আমি প্রত্যেক কটা লিখে রাখছি এখানে। অধ্যায়ে এই কটা টপিক আছে মাত্র। সো এই কটা যদি আমরা পার্ট বাই পার্ট পড়া শুরু করি তো খুব বেশি সময় লাগবে না, খুবই অল্প টপিক, এবং যদি বুঝে পড়ার চেষ্টা করি তাহলে আমাদের আরো মনে থাকবে তাড়াতাড়ি। এখানে প্রথমে যে টপিকটা আছে সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তারপরে হচ্ছে অবস্থানের সাপেক্ষে গতি এবং স্থিতি এবং গতি। অবস্থানের সাপেক্ষে এরকম যেমন দুইটা টপিক আছে এখানে, অবস্থান, স্থিতি ও গতি। তারপরে হচ্ছে বিভিন্ন প্রকার গতি। তারপরে আছে স্কেলার এবং ভেক্টর রাশি, দূরত্ব, সরণ, এগুলা। তারপর আছে গতি সমীকরণ রিলেটেড কিছু জিনিসপত্র, এবং তারপরে হচ্ছে লেখচিত্র। আমরা সবগুলো টপিকই একটার পর একটা আস্তে আস্তে দেখতে থাকবো। তো আজকে শুরু করা যাক হচ্ছে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে। প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো জিনিসটা কি? প্রসঙ্গ কাঠামো জিনিসটা যখন প্রসঙ্গ কাঠামো হচ্ছে মানে রেফারেন্স পয়েন্ট। প্রসঙ্গ কাঠামোটা আমরা বলতে পারি রেফারেন্স পয়েন্ট। রেফারেন্স পয়েন্ট অথবা প্রসঙ্গ বিন্দু, যে কোনো একটা বলতে পারি। সব প্রসঙ্গ কাঠামো হচ্ছে, দেখুন আমরা যদি বলি যে এই মার্কারটা স্থির নাকি গতিশীল তোমার সাপেক্ষে মার্কারটা এখন স্থির আছে। এখন তোমার যে সাপেক্ষ বলতেছি, তোমাকে আমি প্রসঙ্গ কাঠামো ধরে নিছি। যদি বলতাম যে আমার সাপেক্ষে মার্কারটা স্থির না গতিশীল, তাহলে আমি হচ্ছে প্রসঙ্গ কাঠামো। সো প্রসঙ্গ কাঠামো হচ্ছে যার সাপেক্ষে কোনো কিছু আমরা কোনো কিছুর অবস্থান আমরা নির্ণয় করি, সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তো প্রসঙ্গ কাঠামো খুব সহজে আমরা বুঝতে পারলাম, এটা নিয়ে আর বলার কিছু নাই। এরপরে হচ্ছে আহ অবস্থান। যে বললাম না আমার সাপেক্ষে এই বস্তুর অবস্থানটি কেমন, এই বস্তুটি স্থির নাকি গতিশীল। এটা স্থির আছে। এই যে স্থির থাকা, এটা হচ্ছে বস্তুর একটা অবস্থা বোঝাচ্ছে, এটা হচ্ছে স্থিতি। এবং যদি বস্তুটা যদি এরকম গতিশীল থাকে আমার সাপেক্ষে, তাহলে হচ্ছে বস্তুটি গতিশীল। যেমন এই যেখানে যদি মনে করি একটা বোর্ডের সাপেক্ষে এই মার্কারটা গতিশীল, তাহলে হচ্ছে এটাই হচ্ছে বস্তুর গতি। যেমন আমরা যদি সংখ্যা এখানে লিখতে চাই, স্থিতি সংখ্যা, সময়ের সাথে পরিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান যদি অপরিবর্তিত থাকে তবে স্থিতিশীল বস্তু বলে। সময়ের সাপেক্ষে পরিপার্শ্বিকের সময়ের সাথে পরিপার্শ্বিকের সাপেক্ষে সময়ের সাথে পরিপার্শ্বিকের সাপেক্ষে এই একটা বস্তু। পরিপার্শ্বিক মানে হচ্ছে পরিবেশ, চারিপাশে পরিবেশ। যেমন এইটা হচ্ছে একটা বস্তু, আমি একটা পরিবেশ, তুমিও একটা পরিবেশের মধ্যে পড়ো। তো সময়ের সাথে পরিপার্শ্বিকের সাপেক্ষে আমার সাপেক্ষে বস্তুটি যদি অবস্থা কোনো পরিবর্তন না হয়, এরকম স্থির থাকে, তাহলেই সেই বস্তুটিকে বলে স্থিতিশীল বস্তু। এবং এই যে অবস্থা, এই অবস্থাকে বলে হচ্ছে তোমার স্থিতি। এই অবস্থাকে বলে হচ্ছে স্থিতি। তাহলে হচ্ছে গতি সংজ্ঞাটা কি হবে? যেমন সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তু যদি গতিশীল থাকে, যেমন মার্কারটা যদি গতিশীল থাকে, তাহলে সেটি হচ্ছে গতি, এবং সেই বস্তুটি হচ্ছে গতিশীল বস্তু, এবং সেই অবস্থা হবে গতি। সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান যদি এখানে অপরিবর্তিত থাকে, আর গতির ক্ষেত্রে হবে পরিবর্তিত হয়, তাহলে সেই অবস্থা হচ্ছে গতি। পরিবর্তিত হলে সেটি গতিশীল বস্তু, এবং অবস্থা হচ্ছে গতি।
সিম্পল এই কনসেপ্টটা, এখানে আর কিছু নাই। স্থিতি এবং গতি হচ্ছে এটাই। তুমি, আমি যে পড়াচ্ছি, আমার পড়ানোটা এই ক্লাসটা করার পরে তুমি জাস্ট বইটা দেখবা, বইতে একদম সেম জিনিসই লেখা আছে। সো বইটা দেখলেই তোমার আশা করি ক্লিয়ার হয়ে যাবে। স্থিতি এবং গতি এইটুকুই। এবার পর্ব হচ্ছে আমরা গতি, বিভিন্ন প্রকার গতি। যেমন এই যে মার্কারটার কথাই আমরা কল্পনা করি, মার্কারটা এরকম গোল হয়ে ঘুরতেছে, একবার একবার সরল রেখা বরাবর যাচ্ছে, একবার যদি আমি মার্কারটাকে যদি এইভাবে ঘুরাই, এইভাবে একবার এদিক যাচ্ছে, একবার এদিক যাচ্ছে, বিভিন্ন ভাবে ঘুরতেছে না। সো গতি তোমার হচ্ছে বিভিন্ন প্রকার হয়ে থাকে। এই বিভিন্ন গতিকে বিভিন্ন ভাবে ঘোরার জন্য বিভিন্ন রকম নাম দেওয়া হয়। সো প্রথম যেটা আছে সেটা হচ্ছে রৈখিক গতি। এটাকে রৈখিক বা সরল রৈখিক বলে। সরল রৈখিক। কোনো বস্তু যদি সরল রেখা বরাবর চলে, কোনো বস্তু যদি এমন ভাবে গতিশীল থাকে যে সেটি সরল রেখা বরাবর চলতেছে, তাহলে সেটি হচ্ছে সরল রৈখিক গতি। সিম্পলি জাস্ট সরল রেখা বরাবর চলবে। কোনো বস্তু যদি এরকম সরল রেখা বরাবর গতিশীল থাকে, তার মানে মার্কারটা সরল রেখা বরাবর গতিশীল, তাহলে এটা হচ্ছে সরল রৈখিক গতি। সিম্পলি এটাই। এরপরে আছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি, যেমন ঘূর্ণন গতির জন্য আমরা কি কল্পনা করতে পারি? ঘূর্ণন গতি তোমার হচ্ছে, আমরা যদি একটা ফ্যানের গতি কল্পনা করি, যেমন এখানে ধরো আমরা ফ্যানটা আঁকাই, এই যে ফ্যানের তিনটা পাখা, এখানে ঠিক করা পয়েন্ট আছে নির্দিষ্ট বিন্দুকে। এখানে ঘূর্ণন গতি হচ্ছে কোনো বস্তু, মানে কোনো বস্তু যদি এমন ভাবে গতিশীল থাকে যে সেটি নির্দিষ্ট কোনো বিন্দুকে সম দূরত্বে নির্দিষ্ট সময় পরপর অতিক্রম করতেছে, তাহলে সেটা হচ্ছে ঘূর্ণন গতি। এই একটা বিন্দু, এই যে ফ্যানের মাঝখানে একটা বিন্দু, এই ফ্যানের তিনটা পাখারই দৈর্ঘ্য লেন্থ সমান, দৈর্ঘ্য সমান। এই তিন পাখা এইভাবে ঘুরতেছে, এইভাবে ঘূর্ণয়মান পাখাটা এই নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর সম দূরত্বে অতিক্রম করতেছে। যেমন এই পাখাটা, এটা সব সময় এইটা থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্স, এইটুক ধরি এল ধরি, তাহলে এই দূরত্বটা মেনটেন করে চলতেছে। তাহলে নির্দিষ্ট বিন্দুকে সম দূরত্বে অতিক্রম করলে সেটাই হচ্ছে ঘূর্ণন গতি। কোনো বস্তু, মানে কোনো বস্তু তাহলে যদি এমনভাবে গতিশীল থাকে যে সেটি নির্দিষ্ট বিন্দুকে সম দূরত্বে অতিক্রম করবে, তাহলে সেটাই হচ্ছে ঘূর্ণন গতি। সিম্পল এই কনসেপ্টটাই। যেমন আমরা যদি আরো ঘড়ির কাঁটার গতি কল্পনা করি, ঘড়ির কাঁটা, এই যে ঘড়ি, এখানে থাকে 12, 6, 3, 9। এই যে ঘড়ির যে কাঁটা, এইটা এই লেনটা সবসময় সেম থাকে না, এই এলটা, এই কাঁটাটা সবসময় এই পথে আবর্তন করতেছে। তার মানে নির্দিষ্ট একটা বিন্দুকে, এই যে নির্দিষ্ট বিন্দুকে সমদূরত্বে অতিক্রম করতেছে, মানে সমদূরত্বে ঘুরতেছে, এটা হচ্ছে ঘূর্ণন গতি। সিম্পলি বোঝা গেল এটা। এরপরে আছে কি? এরপরে আছে হচ্ছে চলন গতি। চলন গতির ক্ষেত্রে কিছু পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। কোনো বস্তু যদি এমন ভাবে গতিশীল থাকে যে তার সকল কণা একই সময়ে একই দিকে চলমান থাকে, তাহলে সেটি হচ্ছে চলন গতি। কোনো বস্তু যদি এমনভাবে গতিশীল থাকে যে তার সকল কণা একই সময়ে একই দিকে গতিশীল থাকে, তাহলে সেটি হচ্ছে চলন গতি। যেমন আমরা উদাহরণের সাহায্যে একটি সহজে বুঝতে পারবো। যেমন যদি আমরা একটা গাড়ির কথা কল্পনা করি, গাড়ি মনে করো চাকা নাই, গাড়ির চাকা বিবেচনা আনলে সেটা অন্যরকম গতি হয়ে যাবে। একটা গাড়িটা যখন এইদিকে যাবে, তখন গাড়ির এই কণাটাও কিন্তু এইখানে চলে আসতেছে।
মনে করো এই যে গাড়ি, এই যে কোণাটা সেম ভাবে এভাবে গাড়িটা যখন এইখান থেকে এইখানে যাচ্ছে, তখন গাড়ি সকল কোণা সকল সময়ে একই সময় একই দিকে অতিক্রম করতেছে। এটাই হচ্ছে চলন গতি। যেমন আমরা এই মার্কারটা দিয়ে বুঝতে পারি, মার্কারটা যদি এইভাবে যায় সোজা, মার্কারটা এখান থেকে এখানে আসতেছে, তো মার্কারের এই কোণাটাও, এই কোণাটা এখানে ছিল, একই সময়ে একই দিকে, একই সময় একই দিকে এই বরাবর যাচ্ছে। সো এটাই হচ্ছে আমাদের চলন গতি। সিম্পলি এটা চলন গতি। জাস্ট এখানে মনে রাখতে হবে যে সকল কণা, এই সকল কণাটা একই সময় একই দিকে যাবে। যেমন আমরা যদি এখানে বলি যে এই জিনিসটা ঘুরতে ঘুরতে এইভাবে যাচ্ছে, তাহলে সেটা কিন্তু চলন গতি হলো না, কারণ এই কণা কিন্তু ঘুরতেছে, কণাটা কিন্তু একই সময় একই দিকে যাচ্ছে না। তো এইটুকু মনে রাখলে আমাদের হচ্ছে চলন গতি, সিম্পল। এরপর আছে হচ্ছে আমাদের পর্যাবৃত্ত গতি। এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং। পর্যাবৃত্ত গতি, কোনো কণা যদি, কোনো বস্তু যদি এমন ভাবে গতিশীল থাকে যে এটি কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক হতে অতিক্রম করে, তাহলে তাকে পর্যাবৃত্ত গতি বলে। যেমন পর্যাবৃত্ত গতি হচ্ছে তিন প্রকার উদাহরণ দিলেই আমাদের এটা বুঝতে সুবিধা হবে। তো আমরা উদাহরণগুলো লিখি। প্রথম হচ্ছে বৃত্তাকার। বৃত্তাকার এটা হচ্ছে ফ্যানের গতি টাইপের। এই ফ্যানের গতি দিয়ে আমরা উদাহরণ দিতে পারি সেম। নির্দিষ্ট বিন্দুকে, একটা বিন্দু নির্দিষ্ট সময় পর পর, এই যে পাখাটা ঘুরতেছে, একটা নির্দিষ্ট বিন্দু বা এখানে একটা বিন্দু ধরি, এই যে পাখাটা ঘুরতেছে, নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক হতে অতিক্রম করবে। এই যে পাখাটা যদি এদিক ঘোরে, এখানে যদি আমরা একটা বিন্দুটা কল্পনা করি, পাখাটা ঘুরতেছে না, তো এই পাখাটা যখন এখানে আসবে, এই বিন্দুটাকে অতিক্রম করে আবার যখন ঘুরবে, করে আবার যখন ঘুরে আসবে, এই নির্দিষ্ট বিন্দু এটাকে বারবার অতিক্রম করতেছে না, একটা নির্দিষ্ট সার্টেন সময় পর পর। ফ্যানটা তো একটা নির্দিষ্ট বেগে ঘুরতেছে, সো একটা নির্দিষ্ট সময় পর পর এই একবার ঘুরলো, আবার এসে আবার ঘুরলো, আবার ঘুরলো, তো নির্দিষ্ট সময় পর পর একই দিক হতে ঘুরতেছে। এই জন্য এটা হচ্ছে একটা পর্যাবৃত্ত গতির উদাহরণ। এই বৃত্তাকার আছে, আরেকটা আছে হচ্ছে উপবৃত্তাকার। যেমন উপবৃত্তাকারের আমরা উদাহরণ দিতে পারি, যেমন হচ্ছে আমাদের এই যে সূর্য আছে, সূর্য, সূর্যকে কেন্দ্র করে উপবৃত্তাকার পথে যে আমাদের গ্রহগুলো আছে, এখানে একটা গ্রহ আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, আরো অনেকগুলো আছে। তো এই যে গ্রহ, এই গ্রহটা এখান থেকে, মনে করো এই গ্রহটা এখান থেকে যাত্রা শুরু করলো, যাত্রা শুরু করে ঠিক এটা মনে করো এটা হচ্ছে পৃথিবী, আমাদের এটা পৃথিবী, এই গ্রহটা এটা হচ্ছে পৃথিবী। এই পৃথিবীটা এখান থেকে যাত্রা শুরু করে এইভাবে আবার যখন এখানে আসবে, 365 দিন লাগতেছে না সময়? তার মানে কি একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময় আবার যখন এখান থেকে যাত্রা শুরু করবে আবার আসবে, তখন আবার তো 365 দিন লাগবে। সো নির্দিষ্ট বিন্দুকে, একটা বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক হতে অতিক্রম করতেছে, তাহলে এটা হচ্ছে একটা পর্যাবৃত্ত গতির উদাহরণ। এটা গেল, এটা আমরা বুঝতে পারছি। বৃত্তাকার বুঝলাম, উপবৃত্তাকার, আরেকটা আছে সরলরৈখিক। যেমন সরলরৈখিকের উদাহরণ আমরা কি দিতে পারি? আমরা যদি স্প্রিং এর ঘূর্ণনটা বিবেচনায় আনি, স্প্রিং, এই একটা স্প্রিং এখানে টানানো আছে, স্প্রিং এর এখানে যদি আমরা একটা ভর ঝুলাই দিই, ভর, তাহলে কি হবে? স্প্রিং এর এখানে যদি আমরা ভর ভর ঝুলাই, তাহলে স্প্রিংটা একবার প্রসারিত হবে, একবার নেমে যাবে। এই যে স্প্রিংটা এরকম বড় হয়ে যাবে এইখানে, তারপরে স্প্রিংটা আবার সংকুচিত হয়ে যাবে, আবার এরকম হয়ে যাবে, আবার উপরে উঠে যাবে, তারপর আবার 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 নিচে নামবে। এরকম আপস অ্যান্ড ডাউন হতেই থাকবে, এরকম নামতেই থাকবে আর উঠতেই থাকবে। তো এখানে দেখো, এইখানে যদি একটা বিন্দুর কল্পনা করি, তো এই বিন্দুটাকে এরকম একবার উঠতেছে, আবার নামতেছে, আবার নামতেছে, তো সেম বিন্দুটাকে সেম নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতেছে না? এখানে যদি একটা বিন্দু কল্পনা করি, এই যে নামতেছে, আবার এখানে উঠলো, সেই বিন্দুটা হচ্ছে এই যে বিন্দুটা, আবার নামতেছে, আবার উঠতেছে, তো একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে পর্যাবৃত্ত গতি।
একটা জিনিস বোঝার আছে, এখানে যে ফ্যানের উদাহরণটা দিলাম, আমরা একটু আগে দেখলাম যে চলন গতিও কিন্তু এই যে ফ্যানের একটি নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে সমদূরত্বে ঘুরতেছে, সেটা হচ্ছে চলন গতি। আবার এটা কিন্তু পর্যাবৃত্ত গতির মধ্যেও পড়ে। তাহলে বলা যায় কি, সকল ঘূর্ণন গতি হলো পর্যাবৃত্ত গতি। কিন্তু সকল পর্যাবৃত্ত গতি কিন্তু ঘূর্ণন গতি নয়। যেমন এই যে উপবৃত্তকার পথে ঘোরা, এটা কিন্তু তোমার হচ্ছে ঘূর্ণন গতির মধ্যে পড়ে না। কারণ এইখানে তোমার এই যে পৃথিবীটা এখানে আছে, এইটুক দূরত্ব আর এইটুক দূরত্ব কিন্তু সমান না। ঘূর্ণন গতির মধ্যে মনে করে দেখো, ওইখানে বলা ছিল যে সমদূরত্বে ঘুরবে। তো আমাদের পর্যাবৃত্ত গতিটা বোঝা গেল। এরপরে আছে হচ্ছে সরল স্পন্দন গতি। সরল সরল স্পন্দন গতি, এটি এক প্রকার পর্যাবৃত্ত গতি। এক প্রকার পর্যাবৃত্ত গতি। সরল স্পন্দিত গতি, এটি এক প্রকার পর্যাবৃত্ত গতি যা পর্যায়কালের অর্ধেক সময় একদিকে চলে। এটি এক প্রকার পর্যাবৃত্ত গতি যা পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় আরেকদিকে চলে। যেমন মনে করো, এটি তোমাকে আগে তোমাকে মাথায় আসতে পারে যে পর্যায়কাল কি। এখানে যে আমি বললাম যে পর্যায়কালের অর্ধেক সময় একদিকে, যেমন মনে করো এই আগে পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় আরেকদিকে চলে। তো তোমাদের মাথায় আসতে পারে যে পর্যায়কালটা কি আসলে। তো পর্যায়কাল হচ্ছে একটি পর্যায় সম্পন্ন করতে যে সময় লাগে। যেমন আমরা এখানে যদি উদাহরণ দিই, একটা ঘড়ির কাঁটা, এখানে 12, এখানে 6, 3, 9, এই যে কাঁটা, এই কাঁটাটা মিনিটে ধরি আমরা, এটা একটা মিনিটের কাঁটা এখান থেকে ঘুরে এইখানে আসতে কত সময় লাগে? 60 সেকেন্ড, 60 মিনিট লাগে মিনিটের কাঁটা। তাহলে এর পর্যায়কাল টি ইকুয়াল টু হবে 60 মিনিট। এটা হচ্ছে পর্যায়কাল, একবার ঘুরে আসতে, মানে একটি পর্যায় সম্পন্ন করতে। একটি পর্যায় সম্পন্ন করতে যে সময় লাগে সেটি হচ্ছে তোমার পর্যায়কাল। তাহলে এই পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় যদি আরেকদিকে ঘুরতে থাকে, তাহলে সেটাই হচ্ছে তোমার সরল স্পন্দন গতি উদাহরণ। যেমন এটাকে আমরা পেন্ডুলামের কথা বা সরল দোলকের কথা বলতে পারি। সরল দোলক যেমন মনে করো সরল দোলকটা এটা সরল দোলক, এইখানে যদি আমরা এই বটটাকে যদি মানে এইখানে এনে ছেড়ে দিই, তাহলে এটি একবার এদিকে যাবে এবং তারপরে আবার এইখানে এদিকে যাবে। অর্ধেক সময় একদিকে প্রবাহমান, তারপরে সেটি আবার এইখান থেকে এদিকে প্রবাহমান হচ্ছে। সো পর্যায়কালের অর্ধেক সময় যদি একদিকে এবং বাকি অর্ধেক সময় যদি আরেকদিকে প্রবাহমান থাকে, তাহলে সেটি হচ্ছে সরল স্পন্দন গতি। সিম্পল এটাই। তো আজকে আমাদের এই যে গতির পার্ট পর্যন্ত আমরা দেখলাম। এখানে যেগুলো আছে রৈখিক, ঘূর্ণন, চলন, পর্যাবৃত্ত, সরল স্পন্দন গতি, এই তিনটা জিনিস আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমাদের এই রাশি, গতির সমীকরণ আর লেখচিত্র বাকি আছে, এগুলো আমরা পরের লেকচারে দেখবো। আজকে এটুকুই।